আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য রাফি গল্পের পার্ট 16। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। তো গাইস, আপনারা কি ভাবছেন এখন কি ভিডিও আসতো? কিন্তু না, আজকে তো আসলো না। তার কারণ হলো একটাই, যারা এখনো নতুন তারা সাবস্ক্রাইব করে নাই, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, আমাদের কাছে আবার কি বলবো, এটা তো শুনতে পেয়েছেন, তাড়াতাড়ি করে দেন। আর চলুন ভিডিও শুরু করা যাক। তারপর ঋতু বলল, আমি তাকে এক মিথ্যা অপবাদ দিয়ে সকলের কাছ থেকে অপরাধী করেছি, তাই আজ আমাকে এত বড় পাপের শাস্তি পেতে হচ্ছে। রাফি তখন বলল, কেন, কি অপবাদ দিয়েছিলেন? ঋতু তখন বলল, সে আমাকে ভালোবাসলেও আমি তাকে দুই চোখেও দেখতে পারতাম না। তখন আমার মিথ্যা ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আমি তার সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি, আর আমি তার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকি একটা সময়। আর সে তখন এটা জানতে পারলে সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে বলে আমি তাকে মিথ্যা অপবাদ দিই, যার জন্য তার 8 বছর জেলে থাকতে হয়। এসব শুনে রাফি সেখানে থাকা এক জায়গায় হঠাৎ করে বসে পড়ল। আর সে এটা ভালো করে বুঝতে পারলো এটা আর কেউ নয়, এটা তারই বুকের বাঁ পাশে থাকা এক সময়ের ভালোবাসার মানুষটা। এটা দেখে ঋতু বলল, আপনার কি হয়েছে, আপনি এমন করে বসে পড়লেন কেন? রাফি তখন বলল, কিছু না, এমনি। ঋতু বলল, তাহলে হঠাৎ করে বসে পড়লেন যে? রাফি বলল, না, এমনি ভাবছি পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? ঋতু তখন কান্না করতে করতে বলল, মানুষ যদি আবার তার অতীতে গিয়ে তার ভুলগুলো সংশোধ করতে পারতো, তাহলে আমি আমার ভুলগুলোর জন্য আর এত বড় আজ শাস্তি পেতাম না। ঋতুর এসব কথা শুনে রাফি তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। ঋতু তখন বলল, আপনি হাসছেন কেন? রাফি বলল, কিছু না, চোখের পানিগুলো মুছুন। এই চোখের পানিগুলোর অনেক মূল্য, এইগুলো অনেক দামি, কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ঋতু তখন বলল, মানে? রাফি বলল, যে আপনার দেওয়া অপবাদে এত বড় শাস্তি পেল, তার চোখের পানির জন্য হয়তোবা আপনার আজ এমন অবস্থা। ঋতু তখন নিশ্চুপ হয়ে আছে। রাফি তখন বলল, সকালে কি কিছু খেয়েছেন? ঋতু তখন মাথা নাড়িয়ে না বোধক বলল। এটা দেখে রাফি বলল, আচ্ছা, আপনি আমার সাথে আসুন, খাওয়া শেষ হলে আপনাকে এক জায়গায় নিয়ে যাব। ঋতু তখন বলল, কোথায়? রাফি বলল, তেমন কোথাও না, তবে আপনার অনুভূতিগুলোর সাথে অনেক মিল আছে সেই জায়গায়। ঋতু তখন বলল, আমার অনুভূতিগুলোর সাথে মিল মানে? রাফি তখন বলল, আচ্ছা, আগে চলুন, তারপরে না হোক বুঝতে পারবেন। এরপর ঋতু রাফির সাথে যায় সকালের খাবার খেতে। তারপর তারা এক জায়গায় বসলে রাফি ঋতুকে বলল, বলুন তো এটা কোথায় আসলেন? ঋতু বলল, কেন, এটা খাবারের দোকানে। রাফি তখন বলল, তা এই দোকানটায় কি কোনো কিছু মিল আছে আপনার আগের জীবনযাপনের সাথে? ঋতু তখন বলল, একদমই না, কিন্তু এসব কথা কেন বলছেন? রাফি বলল, আচ্ছা, আগে খাবার খান, তারপর না হয় বলবো। হঠাৎ করে ঋতু চোখ পড়ে রাফির হাতের উপর, আর তা দেখে বলল, আপনার হাতে এটা কিসের দাগ? রাফি বলল, তেমন কিছু না, এমনি নিয়তির ফল। ঋতু বলল, নিয়তির ফল, বুঝলাম না। রাফি তখন বলল, আসলে আমার ভাগ্যে যা কিছুই হয় না কেন তা আমি নিয়তি হিসেবে ধরে নিই। ঋতু তখন বলল, ও, তা আপনার মা বাবা নেই? রাফি তখন বলল, ছিল, তবে এখন আর নেই। ঋতু বলল, কেন, মারা গিয়েছে? রাফি বলল, না, তবে আমি চাই তারা সবসময় ভালো থাকুক, আর তাদের ভালো থাকার জন্য আমার না থাকাটা খুব দরকার তাদের কাছে। ঋতু তখন বলল, আপনার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না। রাফি বলল, সময় হলে ঠিকই বুঝতে পারবেন, আর এটাও বুঝতে পারবেন কেন আমি নিয়তির কথা বললাম। এদিকে সাজিদ তার ফোনটা অনেক খোঁজে, আর সে তা পায় না, কিন্তু তার ফোন ছাড়া এখন সে কী করবে? মিমকে হাতের লাগানে পাওয়ার একমাত্র হাতিয়ার ছিল মিমের সেই নকল ভিডিওটাই। সাজিদ এখন ভাবতে থাকে সে এখন কি করবে, তার সব পরিকল্পনায় শেষ হয়ে যাবে। এখন সে কি করবে এটা ভাবতে ভাবতে সে আবারও মিমদের বাসায় ফেরত আসে। আর মিমের বাবা তাকে দেখতে পেয়ে বলল, সাজিদ, তুমি কাল রাতে কোথায় ছিলে? বাসায় দেখলাম না যে। সাজিদ তখন বলল, আসলে আমার ফোন হারিয়ে গিয়েছে, সেটাই খুঁজতে গেলাম, কিন্তু পাইনি। মিমের বাবা বলল, ও, তাহলে আর কি করার, নতুন ফোন কিনে নাও। সাজিদ বলল, আমার ওই ফোনটা খুবই দরকার, কিন্তু এখন হারিয়ে গেল। মিমের বাবা বলল, আচ্ছা, ওইসব কথা বাদ দাও, শোনো, আগামী শুক্রবার তোমার আর মিমের বিয়ে, সব আয়োজন করা শেষ। সাজিদ তখন বলল, বিয়ে মানে? মিমের বাবা বলল, কেন, তোমার আর মিমের বিয়ে কেন, কোনো কি সমস্যা? তখন সাজিদ ভাবতে থাকে, এখন যদি মিমকে বিয়ে না করে তাহলে হয়তোবা তার জন্য আর কিছুই করার থাকবে না।
কারণ মিম যদি আবারও রাফির কাছে চলে যায় তাহলে মিমের বাবার সব সম্পত্তি আর পাওয়া যাবে না। তাই সে তখন বলে, হ্যাঁ বিয়ে তো করবই, কোনো সমস্যা নেই, আপনি যা বলবেন তাই হবে। মিমের বাবা বলল, বিয়ে না করে আর কোথায় বা যাবে? আর শোনো, মিমের সাথে বিয়ে হওয়ার পর কিন্তু আমার সকল কাজ তোমাকেই করতে হবে, যতই হোক তুমি কিন্তু আমার ছেলের মতো। তখন সাজিদ বুঝতে পারে সে একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে তো মিমদের সম্পত্তি চায়। আগে ভেবেছিল মিমকে ব্ল্যাকমেল করে তার বাবার থেকে সব কিছু লিখে নিবে, কিন্তু এখন তাকে অন্য উপায়ে হাঁটতে হচ্ছে। আর মিমের বাবা জানে না যে তার মেয়ের সাথে কত কিছুই না ঘটেছে, কারণ মিম বা তার মা কিছুই মিমের বাবাকে বলেনি। সাজিদ তখন একটু সুর পাল্টিয়ে মিমের বাবাকে বলল, কিন্তু আমার তো মনে হয় মিম আমাকে ভালোবাসে না, সে তো মনে হয় এখনো ওই রাফিকেই ভালোবাসে। মিমের বাবা বলল, কি বলছো এসব? আর কিছুদিন পর তো তোমার আর মিমের বিয়ে, আর এখন তুমি বলছো মিম তোমাকে ভালোবাসে না, কি করে বুঝলে? সাজিদ তখন বলল, তার অনেক কারণ আছে, সে সবসময় আমাকে এড়িয়ে চলে, আমার সাথে ভালো করে কথাও বলে না। মিমের বাবা তখন বলল, দাঁড়াও, আমি মিমকে এখনই বলছি কেন সে তোমাকে এড়িয়ে চলে, আর কয়েকদিন পরই তো তোমাদের বিয়ে। সাজিদ তখন বলল, না থাক, কিছু বলা লাগবে না, তবে আমার মনে হয় রাফির জন্য সে এমন করছে। মিমের বাবা বলল, তাহলে এখন কি করবা? সাজিদ তখন বলল, যতদিন না আমাদের বিয়ে হচ্ছে ততদিন মিম যেন বাড়ির বাইরে না যায়, কারণ সে বাইরে না গেলেই আর রাফির সাথে দেখা করতে পারবে না। মিমের বাবা বলল, ঠিক কথা বলেছ, তোমার বিয়ে না হওয়া অবধি মিম আর কোথাও যাবে না। ঠিক তখনই মিম সেখানে আসলে সাজিদ মিমকে বলল, মিম কোথায় যাচ্ছ তুমি? মিম তখন সাজিদকে দেখলেও তার বাবাকে খেয়াল করেনি, আর সাজিদকে বলে, আমি কোথায় যাই তাতে তোর কি? রাফির সাথে দেখা করতে যাই, কি করবি? সাজিদ তখন বলল, দেখেছেন বাবা, আপনার মেয়ে আমাকে কেমন তুই তুই করে কথা বলছে। মিমের বাবা তখন বলল, এসব কি ধরনের ব্যবহার মিম? আর কিছুদিন পর সাজিদের সাথে তোর বিয়ে, আর তুই সাজিদকে তুই তুই করে বলছিস? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? মিম তখন বলল, কিসের বিয়ে? মিমের বাবা বলল, আগামী শুক্রবারে তোর সাথে সাজিদের বিয়ে। সাজিদ তো ঠিকই বলেছিল, তুই এখনো রাফির সাথে দেখা করিস। মিম তখন বলল, হ্যাঁ আমি রাফির সাথে দেখা করি, আর আমি ওকে ভালোবাসি, আমি যা ভালো বুঝবো তাই করব। আর তুমি জানো না সাজিদ কি করেছে? ঠিক তখনই মিমের বাবা মিমকে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব মেয়ে, আমার মুখের উপর কথা বলিস, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া নিষেধ। মিম তার বাবার থাপ্পড় খেয়ে নিস্তব্ধ হয়ে গেল, কারণ তার বাবা তার গায়ে হাত তোলা তো দূরের কথা, কখনো রাগ করে কথাও বলে না। সাজিদ তখন বলল, বাবা থাক না, আমাদের বিয়ে হলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, আপনি এসব কিছু চিন্তা করবেন না। এরপর মিমের বাবা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর সাজিদ তাকে বলে, কি হলো? খুব তো বড় বড় কথা বলছিলে, এখন কি হলো? মিম তখন নিশ্চুপ হয়ে আছে। সাজিদ বলল, ভাবছিলাম তোমাকে বিয়ে করব না, কিন্তু তোমার এই বড় বড় কথার জন্য হলেও তোমাকে বিয়ে করব। এখন ঘরের ভিতরে যাও, তোমার বাবা কি বলল শুনতে পাওনি? মিম কিছু না বলে কান্না করতে করতে রুমে চলে গেল। আর সাজিদ ভাবতে লাগলো তার বুদ্ধি সত্যি কাজে লেগেছে, আগে শুধু মিমের সাথে বিয়ে হলে পরে মিমের ব্যবস্থা করবে। অন্যদিকে রোদেলা হৃদয়ের বাবার সাথে রংপুরে পরের দিন আসলো। রোদেলা এত সময় নিশ্চিত হয়েছে যে তার স্বামীর কোনো ভাই আছে বা ছিল, কিন্তু এসব তার না জানলেও চলবে, কিন্তু তার মন মানছে না, কেন সবাই তার থেকে এটা লুকিয়েছে। হৃদয় তখন বলল, কি এত মনোযোগ দিয়ে ভাবছ? রোদেলা তখন বলল, কিছু না, ভাবছিলাম তোমাদের এই জায়গাটা কতই না সুন্দর। হৃদয় তখন বলল, তা তোমায় এমন মনমরা মনমরা কেন লাগছে? বাইরে ঘুরতে যাবে? রোদেলা তখন বলল, তারপর রোদেলা বাইরে গেলে সেখানে সব কিছু দেখতে থাকে। তখনই কেউ তাদেরকে দেখে বলল, তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।